করেছি আমি, আর আমার শুধু একটা বাচ্চার প্রয়োজন। আর তোরে এই বিয়েটা আমার জন্য আবশ্যক নয়, শুধুমাত্র নিজের কার্যসিদ্ধির জন্যই বিয়েটা করেছি আমি। আমার শুধু একটা বাচ্চার প্রয়োজন। তুরের গর্ভ থেকেই আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। তাই 3 বার কেন, 300 বার বলতে পারি, কবুল কবুল কবুল। রোদ্দুর নামক ব্যক্তিটির মুখ থেকে এমন কথা শুনে হতবাক তুর। রোদ্দুর শুধুমাত্র নিজের স্ত্রীর সুখ আর একটা বাচ্চার জন্য ওকে বিয়ে করেছে। আদৌ কি সত্য এটা? জোর করে বিয়ে করেছে, আবার এত কথা! এই লোকটা তো রীতিমতো সন্দেহজনক। আদৌ বউ আছে কিনা জানে না তোর, কিন্তু এই মুহূর্তে তুরের সব থেকে বড় কাজ হলো নিজের প্রপার্টি সেভ করা। তার জন্য ওকে বিয়ে করতে হবে। সুতরাং এত কিছু চিন্তা না করে তুরও বলে দিল, কবুল কবুল কবুল। কাজী সাহেব বিয়ে সম্পন্ন করে চলে যেতেই রোদ্দুর তুরের পাশে এসে বসে ওর কপালে আলতো করে স্পর্শ করে। তুর দ্রুত সরে গিয়ে বসে। হাতের ক্যানোলায় টান লাগা মাত্রই রক্ত বেরিয়ে আসলো। স্যালাইনের বোতলের ভেতর অব্দি রক্ত চলে গিয়েছে। রোদ্দুর তুরকে টেনে ওর ক্যানোলাটা ঠিক করতে করতে বলে, মিসেস জান, এত নড়াচড়া করছেন কেন? সামান্যই তো শুয়েছি। আপনি সুস্থ হলে বাকি যেগুলো করব সেগুলোর জন্য মেন্টালি প্রিপারেশন নিন। তোর বা হাতে ফোনটা চেক করে বলল, আমি আমার উকিলের সাথে কথা বলেছি। 6 মাস পর আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। দেন আপনি আপনার পথে আর আমি আমার পথে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস এ লট ডক্টর রোদ্দুর জোহাইর। রোদ্দুর তেতে ওঠে তুরের কথা শুনে। আমি আপনাকে এমনি এমনি বিয়ে করিনি তুর। আপনি আপনার স্বার্থে আমায় বিয়ে করেছেন, আর আমি আমার স্বার্থে। আপনি আপনার সম্পত্তি চান, আর আমি চাই একটা ফুটফুটে সন্তান। আমার সন্তান যে আপনার গর্ভেই বেড়ে উঠবে। তুর এবার নিজের রাগটাকে সামনে নিয়ে বলল, দেখুন রোদ্দুর, আপনার সন্তান আসবে, তবে তার মা আমি হব না। সরোগেসির মাধ্যমে আপনি বাচ্চা চাইছেন, তার জন্য আরো অনেককেই পাওয়া যাবে। এই জন্য যত টাকার প্রয়োজন আমি দিব। মেয়েও না হয় আমি খুঁজে দিব। রোদ্দুর ক্যানুলা ঠিক করে একটা ইঞ্জেকশন পুশ করে বলে, আমার সন্তান যার তার গর্ভে বেড়ে উঠতে পারে না মিসেস তুর, আমার স্ত্রী সেটা মানবে না। আপনার কথা অনেকবার বলাই সে রাজি হয়েছে। আমার হাতে আর কিছুই করার নেই। আপনাকেই আমাদের সন্তানের মা হতে হবে। আমাদের সন্তান পৃথিবীতে আসা মাত্রই আমি আপনাকে ডিভোর্স দিব। এটা আমার ওয়াদা। আধা ঘন্টা আগের ঘটনা। কলেজের প্রাঙ্গণে নিজের প্রেমিকের আলিঙ্গনে নিজের বড় বোনকে দেখে স্তম্ভিত হয়ে যায় তোর। পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গিয়েছে, চাইলেও তা নাড়ানো সম্ভব নয়। চারপাশ থেকে করতালির শব্দ ভেসে আসতেই তুরের হুঁশ ফেরে। সবাই তালির সঙ্গে ছিটি দিয়ে এই জুটিকে অভিনন্দন জানাচ্ছে। তুর ওখান থেকে চলে আসে নিজের ক্লাসে। বহুত হয়েছে, আর এইসব প্রেমে নিজেকে সে জড়াবে না। শক্ত মনের অধিকারী হিসাবে সে কখনোই নিজেকে দুর্বল ভাবতে কিংবা করতে পারে না। সুতরাং অন্যদের মতো হাউমাউ করে কাঁদলে হবে না। কিন্তু ভেতর থেকে একটা চাপা কষ্ট যে বারবার কড়া নাড়ছে তার চোখের কোণে, ঠোঁটের কোণে। ঠোঁট কামড়ে নীরবে চোখের পানি ফেলে তুর উঠে দাঁড়ালো। নয়ন যুগল মুছে সবেমাত্র কলেজের গেটের বাইরে এসেছে, তখনই পেছন থেকে কেউ ওর মুখটা চেপে ধরে। ক্লোরোফর্ম স্প্রে করে তুরের নাকে। মাথাটা ঘুরে আসে ওর। যখন চোখ মেলে তাকায়, তখন সে এক বদ্ধ করে নিজেকে আবিষ্কার করে। হাত পা দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধা, মুখে কস্টেপ লাগানো। নিজের এমন অবস্থা দেখে কিঞ্চিত ভুরু কুচকালো তোর। সামনে বসে থাকা মানুষটি তুরের মাথায় বন্দুক ঠেকিয়ে আছে। তুরের কোনো প্রতিক্রিয়া নেই। সে এখনো ভাবছে, মাথাটা কার খারাপ, এই ছেলের নাকি ওর নিজের? এই ছেলে ওকে টেনে এনে ভুল করেছে, নাকি তুর নিজেকে শান্ত রেখে ভুল করছে? তুর মাথা ঝাঁকাতেই ছেলেটি তুরের মুখ থেকে টেপটা খুলে দিল। তুর ঠোঁট নাড়িয়ে বলল, গিভ মি এ গ্লাস অফ মিনারেল ওয়াটার হ্যান্ডসাম, and bring some red wine, because today I am not well to see my sister and boyfriend. তুরের কথায় ছেলেটি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অদ্ভুত, মেয়েটিকে তুলে আনা হয়েছে সেই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই।
সে শুধু মদ আর পানি চাচ্ছে, কারণ আজ তার মন খারাপ। ছেলেটার মাথা চক্কর দিয়ে উঠল। সে রাগী গলায় বলল, চুপচাপ এইখানে সাইন কর। তোর অসহায় চোখে তাকিয়ে বলল, হাউ ক্যান আই ডু দিস? মাই হ্যান্ডস আর ফুললি টাইট উইথ দিস হেভি রোপ। তুরের ইংরেজি বলা দেখে ছেলেটি মাথা চুলকালো। ও কি ভুল মেয়েকে তুলে এনেছে? ওদের বস তো বলেছিল একটা খাঁটি বাঙালি মেয়ে লাল 3 পিস পরে বের হবে, উচ্চতা 5 ফিট 3, ফর্সা চেহারার, হাতে কালো ব্যাগ থাকবে, তাকে তুলে আনতে হবে। ভাষা ছাড়া সবকিছুই তো মিলেছে। তাহলে? ছেলেটি হুংকার দিয়ে বলল, আমার সাথে চালাকি না, যা বলছি সেটা করো। তুর এবার হেসে বলে, ওকে, দেন গিভ মি দ্য পেন। ছেলেটি কলমটা তুরের হাতে তুলে দিতেই তুর জোরে কলমের খাফটা খুলল, যেটা ছিটকে লাগলো ছেলেটির চোখে। ছেলেটির চোখ বুজে আর চোখ ডলছে। ততক্ষণে তুর নিজের হাতের বাঁধন খুলে ফেলেছে ছুরি দিয়ে কেটে। এরপর ছেলেটির সামনে গিয়ে দড়ি দিয়ে ওকেই বেঁধে ফেললো চেয়ারে। মুখের কষ্টে লাগিয়ে পেপার পড়তে লাগলো। আমি আশফিয়া জান্নাত তুর সজ্ঞানে নিজের সব সম্পত্তি আমার ফুফাতো ভাই আবিদের নামে লিখে দিচ্ছি। প্রথমটুকু পড়েই তোর কাগজটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। সামনে থাকা ছেলেটি ছটফট করছে চেয়ারে বসে। তুর ওর এশারা দেখে বুঝতে পারে যে ও জানতে চায় তুর কিভাবে নিজেকে ছাড়িয়েছে। তুর নিজের পাজামাটা একটু উঁচু করতেই ছেলেটি দেখে ওখানে একটা ছুরি গুজে রাখা, গোলাকার রিং জাতীয় একটা শক্ত বন্ধনীতে বাঁধা পা। ওখানে একটা ছোট চাকুও রাখা আছে। তুর মৃদু হেসে বলল, বোকা ছেলে, জানকে আটকে রাখা এত সহজ? যদি সহজই হতো তাহলে তোদের ভাড়া করা হতো নাকি? একটু প্রিপারেশন নিয়ে আমাকে তুলবি না? কাঁচা মগজের কাঁচা কাজ। এখন বল, বাঁচতে চাস নাকি আমার হাতে মরার শখ এখনো আছে? তুরের কথার তালে মাথা দোলালো ছেলেটি, অর্থাৎ সে বাঁচতে চায়। তুর ছেলেটির হাতের বাঁধন খুলে ওর ব্যাগ থেকে 1 লাখের একটা চেক বের করে। চেকটা নাও, তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে, পারবে? ছেলেটি মাথা নাড়ে। তুর ছেলেটির হাত থেকে পড়ে যাওয়া বন্দুকটা উঠিয়ে ছেলেটির হাতে দিল। আমি কলেজ গেটের কাছাকাছি যেতেই আমার পায়ে এবং হাতে গুলি করবে, কিন্তু সাবধানে, এতে আমার কাজও হবে, আবিদও তোমাকে তোমার পারিশ্রমিক দেবে। শুধু খেয়াল রাখবে হাতের কনুইয়ের নিচে এবং পায়ের হাঁটুর নিচে গুলিটা করতে হবে তোমাকে। ছেলেটি এবার হতভম্ব হয়ে যায় তুরের কথায়। তুর ছেলেটির কাজ বুঝিয়ে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে। ছেলেটির হাতে যে টাকাটা গুজেছে তাহলে ছেলেটি ট্রু শব্দ ছাড়াই কাজটা করে দিবে। কিন্তু কথা হচ্ছে, তুরের পেছনে ঠিক কি পরিকল্পনা হচ্ছে? নিজের আপন রক্তই কেন ওর ক্ষতি চায়? তুরের কাছে একবার বলতে পারতো ওরা। তুর হাসতে হাসতে নিজের সবটা দিয়ে দিত ওদের, কিন্তু ওরা সেটা করেনি, বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই বিশ্বাসঘাতকদেরকে তুর নয়, জান কঠিন শাস্তি দেবে। এত কঠিন হবে সেই শাস্তি যা ওদের কল্পনার বাহিরে। কথা অনুযায়ী তুরকে গুলি করে ছেলেটি। তুরকে যে হাসপাতালে আনা হয়েছে সেই হাসপাতালেরই সার্জন রোদ্দুর। তুরের অপারেশনের পর ওকে কেবিনে দেওয়া হয়। রোদ্দুর অন্য ডক্টরের অনুপস্থিতিতে রাউন্ডে দেখতে আসে তুরকে। তুরের চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। আগামীকাল তুরের 22 বছর পূর্ণ হবে। ওর বাবার রেখে যাওয়া দলিল অনুসারে তুর 22 বছরে পা রাখার সঙ্গে সঙ্গে তুর অটোমেটিকই সব জমি জমার মালিক হবে। তবে শর্ত হলো তুরকে বিবাহিত হতে হবে। এক রাশ বিরক্ত নিয়ে রোদ্দুরের দিকে তাকিয়ে আছে তুর। রোদ্দুর সুপল বলের মতো হাত নিয়ে তুরের সামনে বসে আছে। তুর যতবার খাবে না বলছে, রোদ্দুর ততবারই বিয়ের কথা, সন্তানের কথা মনে করিয়ে দিচ্ছে। রাগের মাথায় বিয়েটা করে আসলেই বোধ হয় পাপ করেছে তুর। এর থেকে কোনো দারোয়ানকে বিয়ে করলেও চলতো ওর, অন্তত পাহারা দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কথা তো শুনতো। কি দরকার ছিল তোর এই বিবাহিত অসভ্য ডাক্তারকে বিয়ে করার? আবিদ তোকে মারার আগেই এই বেটাই তো তোকে শেষ করে তোর সম্পত্তি হাতিয়ে নেবে। কথাটি ভেবে তুরের মুখে বিরক্তির ছাপ
তীব্র হলো। রোদ্দুর তুরের মুখের সামনে স্যুপ ধরে বলল, খেয়ে নিন, আপনি অনেক দুর্বল, রক্তক্ষরণ হয়েছে অনেক, দেখছেন তো, ঠিক করে তাকাতেও পারছেন না, ঘুমিয়ে পড়ছেন বারবার, এটা খেয়ে ওষুধটা খান, দেখবেন ভালো লাগবে। তুরের চোখের সামনে শুধু বিয়ের ঘটনাটিই ভাসছে। এই তো ঘন্টা দুয়েক আগে রোদ্দুর ওর চেক আপ করতে আসার আগে ওর ফোনে একটা মেসেজ আসে, উকিলের মেসেজ। উকিল কাকু জানিয়েছেন আজকের মধ্যে ওকে বিয়ে করতে হবে এবং সেই বিয়ের কাবিননামা সহ সমস্ত কাগজ সাবমিট করতে হবে, না হলে সব সম্পত্তি আবিদ এবং অনামিকার নামে হয়ে যাবে। 15 মিনিট পর রোদ্দুর চেক আপ করতে আসে। তুর তখন চিন্তায় হিতাহিত জ্ঞান ভুলে বিবাহযোগ্য একজন পাত্র খুঁজছে। বন্ধুদেরকে জানিয়েছে, কিন্তু তারা তুরের যোগ্য কাউকে খুঁজে পাচ্ছে না, এই বলে দিয়েছে। অবশেষে রোদ্দুরকে ফট করেই বলে উঠল তুর, ডক্টর রোদ্দুর, আমাকে বিয়ে করবেন? রোদ্দুর স্যালাইন পাল্টাচ্ছিল। তুরের কথা শুনে ও থমকে দাঁড়ালো, সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আর ইউ কিডিং উইথ মি মিস আশফিয়া? তুর আহত কণ্ঠে বলল, নো, জাস্ট আস্কিং ইউ ডক্টর রোদ্দুর, বিয়ে করবেন আমাকে? এর বিনিময়ে যা চান তাই পাবেন, শুধু আজ এক্ষুনি আমায় বিয়ে করতে হবে। রোদ্দুর বাইরে চলে গেল, কিছুক্ষণের মধ্যে ফিরেও আসলো। ফিরে এসে রোদ্দুর নির্লিপ্ত কণ্ঠে বলে, জি, আমার স্ত্রী আমায় অনুমতি দিয়েছে আপনাকে বিয়ে করার জন্য, এবং বিয়েটা এক্ষুনি হবে। বাক্যটি তুরের কর্ণকুহরে পৌঁছাতেই তুর হতভম্ব হয়ে যায়। একজন বিবাহিত পুরুষকে সে কিভাবে বিয়ে করতে পারে? অন্যের সংসারে সে কখনোই তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকতে পারবে না, ঢুকতে চায়ও না। তুর উদাসীন কণ্ঠে জবাব দেয়, আপনি বিবাহিত? সরি, আমি বিবাহিত কাউকে বিয়ে করতে পারবো না। আসলে আমি জানতাম না আপনার সম্পর্কে, একটা বিপদে পড়ে আপনাকে এমন প্রস্তাব দিতে আমি বাধ্য হয়েছি, মাফ করে দেবেন। রোদ্দুর হেসে বলে, দুঃখিত, মাফ করতে পারবো না, সব ঠিকঠাক করা হয়ে গেছে, আপনাকে আজ আমায় বিয়ে করতে হবে। কাজী সাহেব আসছেন, আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের বিয়ে সম্পন্ন হবে, আপনি শুধু আমাকে একটা বাচ্চা দিবেন। তোর রাগে এবার ফেটে পড়ল। মামা বাড়ির আবদার, জোর জবরদস্তি নাকি? তোর কিছুতেই বিয়ে করবে না। ওইদিকে রোদ্দুরও নাছোড় বান্দা, বিয়ে সে করেই ছাড়বে। তোরও একসময় ভাবলো আপাতত বিয়েটা করা জরুরি, না হলে কোটি টাকার সম্পত্তি খারাপ হাতে চলে যাবে। বাচ্চার ব্যবস্থা না হয় পরে করা যাবে, টাকার বিনিময়ে কত বাচ্চা কাচ্চা পাওয়া যাবে। তার মধ্যে কেউ অন্তত রোদ্দুরের ঘরে আসুক, বাচ্চাটির জীবন সুন্দর করে গড়ে উঠুক। এরপরই এসে কাজী দুমাদাম বিয়ে করিয়ে দিল। তুরের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। রোদ্দুর এখনো চামচ উঁচু করে ধরেই আছে। তুরের কোনো প্রতিক্রিয়া না দেখে সে জোরে বলল, আমি চামচ ধরে আছি। তুরের ধ্যান ভাঙে। ছোট্ট বাচ্চার মতো তুর টুকটুক করে খেতে লাগলো। মাথায় অজস্র চিন্তা ঘুরপাক খাচ্ছে। হসপিটালে কিভাবে এলো ও? কে আনলো ওকে? রোদ্দুরকে এই বিষয়ে প্রশ্ন করলে ও উত্তর পাবে, নাকি রিসিপশন কিংবা ওর অপারেশন করিয়েছে তার কাছ থেকে শুনবে? তুরকে খাইয়ে দিয়ে রোদ্দুর ওকে বিছানায় শুইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, পুলিশ এসেছে, যেহেতু আপনাকে মারার চেষ্টা করা হয়েছে, তাই রাস্তার মানুষজন পুলিশে খবর দিয়েছে, তারাই আপনাকে এখানে নিয়ে এসেছে। তোর চোখ বুজে মনোযোগ দিয়ে শ্রবণ করলো রুদ্রের কথা। চোখের সামনে ভাসছে তিনটা চেহারা, আবিদ, অনামিকা এবং ওর প্রেমিক অনন্ত। বিশ্বাসঘাতকদের লিস্ট আরো তিনটা নাম যোগ হলো, যার অর্থ ওকে মোট 8 জনকে শাস্তি দিতে হবে, ভয়ানক শাস্তি। আপনাকে আজই বাড়িতে নিয়ে যাব আমি, বাড়িতেই চিকিৎসা হবে আপনার। রোদ্দুরের কণ্ঠ এক অদ্ভুত উৎকণ্ঠা অনুভব করলো তোর। চোখ খুলে তাকালো সে রোদ্দুরের দিকে, খেয়াল করলো রোদ্দুরের চেহারা বিদেশিদের মতো ধবধবে সাদা, গায়ের রং, চোখের মনি নীলচে, গালে চাপ দাড়ি, সিল্কি চুল। বয়স অনুমান করা যাচ্ছে না, তবে দেখে 25-26 বছরের যুবক মনে হলো। রোদ্দুরের বয়স 35-এর উপরে হবে, কিন্তু তার এই মন করা সৌন্দর্য তুরকে ক্ষণিকের জন্য বিচলিত করে তুলল।
তার শুভ্র চেহারা রোদের শুভ্র কিরণে আরো বাধা দিয়ে তুলেছে তুরের নয়নে। ওইদিকে তুরকে নীলিমেষ নিচের দিকে চেয়ে থাকতে দেখে রোদ্দুর কিছুটা ভড়কে যায়। এভাবে তাকিয়ে আছো কেন মেয়েটা? প্রশ্নটি মনের কোণে উকি দিতেই রোদ্দুরের ভ্রু যুগল কিঞ্চিত হয়ে গেল। কি দেখছেন? তুরের হুঁশ ফিরল রোদ্দুরের ডাকে। তুর নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে যায়। এভাবে ড্যাব ড্যাব করে চেয়ে থাকাটা বোধহয় উচিত হয়নি ওর। রোদ্দুর কি ভাবলো? তুর নিজেকে সামলে বলল, বাড়ি যাব, কিন্তু আমার বাড়িতে তো এখন কেউ নেই। আজ এখানেই থাকি। আম্মুরা আজই ফিরে আসবে, কাল সকালে আমাকে নিয়ে যাবে বাড়িতে। রোদ্দুর ক্রোধান্বিত চোখে তাকালো তুরের দিকে। তুর কপালে ভাঁজ রেখেই তাকিয়ে রইল। রোদ্দুর দাঁতে দাঁত ঘেঁষে বলল, আপনি আমার বিবাহিত স্ত্রী। বিবাহের পর স্ত্রীর বাড়ি ঘর আশ্রয় সমস্ত কিছুই তার স্বামীর বাড়ি হয়। এটা কি আপনার জানা নেই? আপনি এখন থেকে আমার বাড়িতেই থাকবেন। তাছাড়া বাড়িতে আমি একাই থাকি, সুতরাং আপনার থাকতে কোনো অসুবিধা হবে না। তুর এবার সন্দিহান গলায় প্রশ্ন করে, একা থাকেন মানে? আপনার বউ কোথায়? রোদ্দুর অকপটে জবাব দেয়, গ্রামের বাড়িতে। সে শহরে থাকতে পছন্দ করে না, তাই গ্রামে আমার পরিবারের সঙ্গেই থাকে। আমি এখানে একাই থাকি, বাড়িতে বেশি যাওয়া হয় না। হসপিটালে কাজের চাপে থাকে অনেক। কেন বলুন তো? তোর স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, ও আচ্ছা, এমনি জিজ্ঞাসা করলাম। দুটো বউ এক ছাদের নিচে থাকবে, ব্যাপারটা খারাপ দেখায়? আমার এতটাও উপকার করলেন, তার বিনিময়ে আপনার সম্মানের দাগ লাগবে, এটা চাই না আমি। রাতে তুরকে নিয়ে বাড়ি ফেরে রোদ্দুর। অন্ধকারে বাড়ির বাইরের পরিবেশ দেখা না গেলেও ভেতরে প্রবেশ করে তুর এক সুবৃহৎ দোতলা বিশিষ্ট অট্টালিকা আবিষ্কার করলো। শৌখিন সাজানো গোছানো বাড়িটা দেখতে চমৎকার। তুর সামনে এগোতেই ওর পায়ে টান লাগে। ব্যান্ডেজ করা অংশটিতে আবারও আঘাত লাগে গাড়ির দরজায়। মুহূর্তেই রক্ত গলগল করে বের হতে লাগলো। তুর সেদিকে পাত্তা না দিয়েই সোজা হয়ে দাঁড়ায়। রোদ্দুর গাড়ির গ্যারেজে রেখে তুরের পাশে এসে দাঁড়ায়। তুর সামনে হেঁটে যেতেই রোদ্দুর মাটিতে রক্ত দেখতে পেল। দাঁড়ান, হুংকার দিয়ে উঠল রোদ্দুর। তুর চমকে দাঁড়িয়ে যায়। রোদ্দুর এসে আচমকায় তুরকে কোলে তুলে নিল। তুর কিছু একটা বলবে, তার আগেই রোদ্দুর বলল, জানি আপনি নিজেকে সামনে নিতে জানেন, নিজেকে ভালো রাখতেও জানেন, কিন্তু সেটা বিয়ের আগের কথা। বিয়ের পর আপনাকে ভালো রাখা, সামলে রাখা এবং আগলে রাখার দায়িত্ব আমার, একান্তই আমার। এই লোকটার মতিগতি কিছুতেই বুঝতে পারছে না তোর। এতটা যত্নশীল একটা মানুষ কিভাবে নিজের বউকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে? আর এতটা সহজভাবেই বা কিভাবে নিচ্ছে? চেনে না, জানে না, অচেনা একটা মেয়েকে বিয়ে করে নিল, এখন আবার এতটা যত্ন। তুরকে নিজের ঘরে এনে শুইয়ে দিল রোদ্দুর। একটু অপেক্ষা করুন, আমি ফার্স্ট এইড বক্সটা আনছি। দেখে শুনে চলতে পারেন না তাই না? দেখেছেন পা থেকে কিভাবে রক্ত বের হচ্ছে? কেয়ারলেস মেয়ে কোথাকার। তুর তেতে উঠে বলে, এভাবে উচ্চস্বরে কথা বলবেন না। আমি পছন্দ করি না কেউ আমার উপরে চোকাক। আমি অভ্যস্ত নই ধমক শোনাই। না, চেঁচাবো না। ওনাকে কোলে নিয়ে বসে বসে চুমু খাবো? নিজের ভালো তো পাগলেও বোঝে, আপনি বোঝেন না। তুর এবার বিরক্তির স্বরে বলে, পাগল নই, সেজন্যই বুঝি না। এবং অ্যাডাল্ট কথাবার্তা বন্ধ করুন, অসহ্য লাগে আমার। বউ বাচ্চা, চুম্বন, হ্যানা ত্যানা, উফ, ইরিটেটিং। রোদ্দুর হাসে। তুরের পায়ের ব্যান্ডেজটা খুলে আবারও ব্যান্ডেজ করে দিল ও। হাতের ব্যান্ডেজটাও পাল্টানো উচিত ভেবে তুরের হাতটা ধরতেই তুর ছ্যাত করে ওঠে। আপনি কথায় কথায় গায়ে হাত দেন কেন ভাই? মুখে কথা বলা যায় না? আল্লাহ মুখ বাকযন্ত্র দিয়েছে কিসের জন্য? রোদ্দুর চট করে তুরের কপালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। তুর রোদ্দুরের এমন কাণ্ডে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, হতবাক হয়ে বসে আছে সে। রোদ্দুর হেসে বলে, জানি। উদাহরণস্বরূপ এই মনে করুন ঠোঁট। ঠোঁটের অন্যতম কাজ নিজের বউকে চুমু খাওয়া। বাকিটা না হয় নাই বললাম। এখন বউকে চুমু খাওয়ার কিছু নিয়মও রয়েছে। বাকযন্ত্র তো সেগুলো বলার জন্য রয়েছেই। এই ধরুন, বউকে চুমু খাওয়াও কিন্তু একটা কলা। প্রথমত, চুমু খেতে হবে নিজের বিয়ে করা বউকে। যে কোনো বউ হলেই চলবে না,
পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির ভাইয়ের বউকে চুমু খেলে আমার ঠোঁট, নাক, মুখ, চেহারা কোনোটাই ঠিক জায়গা মতো থাকবে না, তাই না? তোর রাগে দাঁত কিরমির করছে। বা হাতে ও রোদ্দুরকে ইশারা করলো থামার জন্য। রোদ্দুর থেমে হাতের ব্যান্ডেজটা খুলতে লাগলো। তুরের ফোনে মেসেজ আসে, আবিদের মেসেজ। বোন, কেমন আছিস? কোন হসপিটালে আছিস? আমাকে কাইন্ডলি জানা, আমি যাব তোর কাছে। তুই একদম চিন্তা করবি না, ঠিক হয়ে যাবি তুই। তোর কিচ্ছু হতে দেব না। তোর আবিদ ভাইয়া আছে না? তোর মেসেজটা দেখে রোদ্দুরের দিকে তাকালো, এরপর মেসেজের রিপ্লাই দিল, আমার জন্য চিন্তা করিস না ভাইয়া, আমি ঠিক আছি, এখন বাড়িতেই আছি, কাল সকালে এসে দেখে যাস আমাকে। আচ্ছা, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। তোর মেসেজটা সিন করেই একটা গালি দিল। তুরের গালি শুনে রোদ্দুর চকিত দৃষ্টিতে তুরের দিকে তাকালো। তোর রোদ্দুরের চাহনি দেখে থতমত খেয়ে বলল, আপনাকে কিছুই বলিনি। আমি জানি আমাকে বলেননি, কিন্তু কাকে বললেন? কে মেসেজ দিয়েছে? তোর ফোনটা বন্ধ করে পাশে রাখলো। রোদ্দুরের চোখে চোখ রেখে বলল, কোনো এক বিশ্বাসঘাতককে, যে আমার বিশ্বাসের দাম দেয়নি। প্রেম ঘটিত কোনো কিছু? না। আচ্ছা, বাদ দেন এগুলো, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমিও ঘুমাবো, ঘুম আসছে আমার। রোদ্দুর নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, আপনি ঘুমান। আমি সচরাচর রাতে ঘুমাই না, ঘুমাতে পারি না, কারণ আমার ঘুম আসে না। তোর কিছু একটা ভেবে বলো, আমার পাশে শুয়ে পড়ুন। আপনি আমার সেবা করেছেন সারাটি দিন, এবার না হয় আমি করি। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রোদ্দুর চট জলদিই উত্তর দেয়, না না, আপনার হাতে ব্যথা, আপনি ঘুমান, আমি আসি এখানে, কিছু লাগলে আমাকে বলবেন। তোর হেসে উত্তর দেয়, ডান হাতে ব্যথা, বা হাতে নয়, আপনি শুয়ে পড়ুন। যদি ঘুমিয়ে পড়ি? ঘুমাবেন। না, আসলে ঘুমিয়ে পড়লে সেটা কোনো ব্যাপার না, তবে আমার বউ বলে ঘুমের মাঝে নাকি আমি দেখতে বেশি সুন্দর হয়ে উঠি, তখন আমাকে যে দেখবে তারই নাকি আমাকে আদর করতে ইচ্ছে করবে। আর আপনি যদি বাই এনি চান্স আমাকে আদর করেন, তাহলে তার তালে তাল মেলাতে আমার কিন্তু 2 সেকেন্ডও সময় লাগবে না। আমি যথেষ্ট উদার এবং মানবিক গুণাবলী সম্পন্ন একটি ব্যক্তি। আমি চাই না আপনার এই অসুস্থ শরীরে আপনাকে কিছু করতে। সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না, সুস্থ হন, তখন না হয় পুষিয়ে দিব সকল আদর। তোর এবার দীর্ঘশ্বাস ছাড়লো। এই লোকটা এতটা লুচ্চা দেখে বোঝাই যায় না, মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু বেটা যে আস্ত একটা মাছটাই গিলে ফেলতে পারে সে খবর কে জানে। এর উত্তর দেওয়া আর বিদ্যুৎ স্তম্ভের ন্যায় আলাপ করা একই ব্যাপার, ফুললি এনার্জি ওয়েস্ট। তাই আর একটা বাড়তি কথা না বলে তুর চুপচাপ শুয়ে পড়ে। রোদ্দুর তুরের মাথায় এক হাত রেখে অপর হাত দিয়ে তুরের নরম হাত ধরে রাখলো। তুর টের পায় রোদ্দুর ওর হাতে মেসেজ করে দিচ্ছে। হাতে কিছুটা আরাম বোধ হতেই চোখে ঘুম ভর করলো তুরের। ঘোরের মধ্যেই রোদ্দুরের হাতটা চেপে ধরে ঘুমিয়ে যায়। দেখে রোদ্দুর জায়নামাজে মোনাজাতরত অবস্থায় বসে আছে। ফুপিয়ে কান্নার অস্পষ্ট আওয়াজ কানে আসতেই তড়িৎ গতিতে চোখ রোদ্দুরের দিকে নিল তুর। এই লোকটা কাঁদছে কেন? কি হলো ওনার? রোদ্দুর নামাজ পড়ে তুরের দিকে এগিয়ে আসলো। তুর ঘুমের ভান ধরে পড়ে আছে। রোদ্দুর এসে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, কবে আসবে আমাদের বাচ্চা? কবে সুস্থ হবেন আপনি? কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? কতদিন? তুরের এবার পিত্তি জ্বলে গেল। এই লোকটা বাচ্চার জন্য কাঁদছে। পরক্ষণে তুরের মনে একটু একটু করে মায়ার সৃষ্টি হলো। আসলেই যাদের সন্তান হয় না তাদের তো অনেক কষ্ট, হয়তো ওনার বউও অনেক কষ্ট পাচ্ছে, তাই উনি কাঁদছে। কিন্তু তুরেরই বা কি করার আছে? সরোগেসির জন্য মেয়ে খুঁজতে পারে, তবে রোদ্দুর তো আবার বেঁকে বসেছে। সে যে সে মেয়ের গর্ভে নিজের সন্তান বড় করবে না। এখন তার মন মতো মেয়ে খুঁজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কি অদ্ভুত একটা জ্বালা। রোদ্দুর তুরের পাশে বসে এক হাতে মাথা রেখে বসে বসে ঘুমিয়ে গেল। তুর উঠে ফোনটা সাইলেন্ট করে থেকে চালু করলো। উকিল কাকু মেসেজ পাঠিয়েছে, নিশ্চিত করেছেন যে আজ থেকে সবকিছুর মালিক তুর নিজেদের কোম্পানিতে আজই ওকে জয়েন করতে হবে। কোম্পানির হাল চাল সম্পর্কে অবগত হতে হবে। আম্মু লিখেছেন উনি চলে এসেছেন, তুর যেন এবার বাড়িতে ফিরে আসে।
তোর মেসেজগুলো পড়ে ঘুমন্ত রোদ্দুরের দিকে তাকালো। আসলেই ঘুমন্ত রোদ্দুরকে অনেক বেশি মিষ্টি লাগে। বাচ্চাদের মতো ঠোঁটটা ফুলিয়ে ঘুমায় রোদ্দুর, মাঝে মাঝে ঠোঁট চেপে ধরে ঘুমায়। চোখের ঘন পাপড়িগুলো দেখতে তুরের বেশ ভালোই লাগছে। হঠাৎ রোদ্দুর চোখ মেলে তাকায় আর তুরকে দেখে মৃদু হাসে। তুর ভেবাচাকা খেয়ে চোখটা সরিয়ে নেয়। রোদ্দুর ঘুম জড়ানো কণ্ঠে বলে, গুড মর্নিং মেরিজান। তুর চকিত দৃষ্টিতে রোদ্দুরের দিকে তাকালো। মেরিজান, ডাকটা ওর বড্ড চেনা। কেউ ডাকতো ওকে, কিন্তু কে? রোদ্দুরই বা এই নামে ওকে ডাকলো কোন সাহসে? নাকের ডগায় রাগটা রেখে তুর ফোঁস করে বলল, ডোন্ট কল মি বাই দিস নেম জান। আমার ব্যক্তিগত ডাক নাম এটা। যার তার মুখ থেকে নামটি শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি চাই না সবাই আমায় এই নামে ডাকুক। শুধুমাত্র আমার ব্যক্তিগত মানুষটি আমাকে এই ব্যক্তিগত নামে ডাকার অধিকার রাখে। তুরের কথা শুনে স্বাভাবিক আর যে কারোরই রাগ হওয়ার কথা, কিন্তু রোদ্দুরের হাসি পেল, কারণ তুর এখনো ঘুমে ঢুলছে আর বাচ্চাদের মতো করে প্রতিটা শব্দ দুইবার করে উচ্চারণ করছে। মনে হচ্ছে কোনো একটা ঘোরের মধ্যে আছে ও। মানুষ নেশা করলে যেমন ঢুলে পড়ে, তেমনি ঢুলে ঢুলে পড়ছে। রোদ্দুর তুরকে এক হাতে আগলে ধরে। তুর সামান্য কেঁপে ওঠে ব্যথায়, কারণ রোদ্দুর ভুলবশত ভাবে ওর ব্যথার হাতটাই চেপে ধরেছে। তুর ঘোরের মধ্যেই বলে উঠল, আমাকে অধিক ভালোবাসা দেখাবেন না ডক্টর রোদ্দুর। আমার অভ্যাস হয়ে যাবে, আকাঙ্ক্ষা বেড়ে যাবে, যেটা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমার অনুরাগ যে বিষের থেকেও বিষাক্ত। এই বিষাক্ত অনুরাগের অংশ আপনি হবেন না দয়া করে। আমার এই অনুরোধটুকু আপনি রাখেন। কথাটুকু বলে জ্ঞান হারিয়ে ফেলল তুর। রোদ্দুর চিন্তিত চোখে চেয়ে আছে তুরের দিকে। মেয়েটা কি বললো এইমাত্র? বোধগম্য হলো না রোদ্দুরের। ও তুরকে ব্রাশ করিয়ে দিয়ে ওর হাত মুখ ধুইয়ে দিল। বিছানায় এনে ওকে হেলান দিয়ে বসিয়ে নিচে চলে গেল রোদ্দুর। তুরের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে ওকে। ওইদিকে তুরের মাথা ছিঁড়ে যাচ্ছে প্রতিশোধের তাড়নায়। সেই 5জন বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে হবে ওকে, এবং নব্য প্রকাশিত 3জন বিশ্বাসঘাতককে শাস্তি দিতে হবে। রোদ্দুর স্যুপ আর ব্রেড এনে তুরের পাশে বসলো। তুর স্যুপ দেখে নাক সিটকালো। রোদ্দুর হেসে ফেললো তুরের চেহারা দেখে। তুরও রোদ্দুরের হাসি লক্ষ্য করে। রোদ্দুর সবসময় মুচকি হাসে, কিন্তু এমন প্রাণ ঢালা মন খোলা হাসি যে দেখেনি আগে সে। রোদ্দুর হাসলে ওর গজ দাঁত দুটো বেরিয়ে আসে। রোদের আলোয় চিকচিক করছে শুভ্র দাঁত। তুরের ভালো লাগছে রোদ্দুরের হাসি, কিন্তু এটা ঠিক নয়, এটা ভেবেই তুর উঠে দাঁড়ালো। বাড়ি যাচ্ছি আমি, আপনি খেয়ে হসপিটালে চলে যাবেন। আমি খাবো না। আর হ্যাঁ, কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন দিবেন, আসছি। রোদ্দুর উঠে এসে তুরের সামনে দাঁড়ালো। খেয়ে নিন। অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গিয়েছি, আমার বয়ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়েছিল। ও আমার সাথে দেখা করতে চায়। ইটস আর্জেন্ট, তাই আমাকেই যেতে হবে। তো ইনি গতকাল কোথায় ছিলেন যখন আপনি বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন? ও ঢাকার বাইরে ছিল। এই তো সকালেই এসেছে, তাই তো এখন যাচ্ছি দেখা করতে। আপনি চিন্তা করবেন না আমার জন্য, আমি ঠিক আছি। আল্লাহ হাফেজ। বদ্ধ ঘরে বেঁধে রাখা হয়েছে অনন্তকে। সামনে একটা চেয়ারে পায়ের ওপরে পা তুলে বসে আছে তুর। হাতে একটা চাকু এবং কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো। চেয়ারের পাশেই রয়েছে কেরোসিনের বোতল এবং একটি মোম। তুর অনন্তর দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিল। অনন্তর কপাল থেকে ঘাম ছুটে যায়। অনন্ত বলে, এসব কি করছো তুর? নিজের ভালোবাসার মানুষটিকে এইভাবে বেঁধে রেখেছো কেন? কষ্ট হচ্ছে তো আমার। তুর চিন্তিত কণ্ঠে উতলা হয়ে প্রশ্ন করলো, কোথায় কোথায় কষ্ট হচ্ছে তোমার? হাতে। তুর হাসে। আর আমার যে বুকের বাঁ পাশে ব্যথা করছে, তীব্র অসহনীয় যন্ত্রণা অনুভব করছি, তার বেলায় আমার সাথে এমন কেন করলে তুমি? আমি তো তোমাকে ভালোবাসতাম নিজের থেকেও বেশি। যে ভালোবাসার দাম তুমি এইভাবে দিলে। আমার বড় অপুর সঙ্গে প্রণয়বদ্ধ আবদ্ধ হতে এতটুকু কষ্ট হলো না? আমার কথা একবারও তোমার মনে পড়লো না? অনন্ত এবার তুতলিয়ে বলে ওঠে, অনা? তুমি অনার কথা বলছো? অনা তো শুধুমাত্র আমার বন্ধু, আর কিছুই নয়। তো
এটা বলতে তোমার গলা কাঁপছে কেন? এটা আগে বললেই পারতে। আমি এখনই তোমায় মুক্ত করছি। অনন্তর চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল। তুর হেসে হেসে কথা বলছে দেখে অনন্তর ভয় কমে যায়। তুর ওকে আগের মতোই অন্ধ বিশ্বাস করে। এটাই তো ও চায়। এইদিকে তুর, অন্যদিকে অনা, রাজ্য, রাজকুমারী সবই ওর হাতের মুঠোয়। এইসব ভেবে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তুর ওর দিকে এগিয়ে আসে, হাতের বন্ধন খুলতে আরম্ভ করে তুর। কিন্তু পরেক্ষণে সে উঠে দাঁড়ালো, চোখের মনি গোল করে ঘুরিয়ে চোখ বুজে আবারও তাকালো। অনেক সহ্য করেছি তোর এই ফালতু নাটক। এগুলো দিয়ে তুই তুরকে ভোলাতে পারবি, কিন্তু জানকে নয়। জান তোদের এমন অভিনয়ে কখনোই ভুলবে না। কি ভেবেছিস বোকা মেয়ে, বাচ্চা মেয়ে তুর? তোদের মতো মাস্টার মাইন্ডদের মাইন্ড পড়তে পারবে না, আর তোরা ওকে নিজের মতো করে চালনা করবি? ভুল ভেবেছিস। তুরের অন্তরালে যে জানকে আমি লুকিয়ে রেখেছিলাম, সে এবার প্রকাশ্যে আসবে। তোদের সমস্ত অন্যায়ের শাস্তি পাবি তোরা, আর তোদের মৃত্যু উপভোগ করবে এই জান। অনন্ত ভয়ার্ত চোখে তাকালো তুরের দিকে। জানকে? জানের সাথে তুরের কি সম্পর্ক বুঝতে পারছে না অনন্ত। তুর চাকু দিয়ে অনন্তর গলায় আঁচড় দিতেই অনন্ত চেঁচিয়ে ওঠে। তুর শব্দ করে হাসে, হুংকার দিয়ে বলে, জানকে জানতে চাস তাই না? মরার আগে তাহলে এইটুকু জেনে যা, আশফিয়া জান্নাত তুরাফা, যে সকলের আদরের তুর। সবার সামনে সে নম্র কোমল মনের অধিকারিণী। সেই তুর আসলে একটা মুখোশ। এই তুর নামক মুখোশের আড়ালে রয়েছে সেই মেয়েটি হলো জান। জান এমন একটি মেয়ে যে বিশ্বাসঘাতকদেরকে জান নেওয়ার জন্য সব সময় একদম এক কদম এগিয়ে থাকে। তোদের মতো মরিচিকার পেছনে ছোটা মানুষদের একেবারে শান্ত করার ঔষধ তোদের প্রশান্তির ঘুম এনে দেওয়ায় নিদ্রামিত। কথাটি বলেই তুর চাকু দিয়ে ড্র কাটতে থাকে অনন্তের শরীরে। পুরো মেঝে রক্তে লাল হয়ে আছে। অনন্তর চোখ মুখ কেটে ফালা ফালা করে দিচ্ছে তুর। এখন এই মাংসে পিণ্ডের ওপরে মশলা দেওয়ার পালা। তুর লঙ্কার প্যাকেটটা উপুড় করে ঢেলে দিল অনন্তের শরীরে। অনন্তর তীব্র আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠছে। কিছু গার্ডস এসে তুরের হাতে একটা কাগজ দিয়ে যায়। অনন্তর হাতের লেখা টোটালি ডুপ্লিকেট করা একটা আত্মঘাতী চিঠি, যেখানে অনন্ত লিখেছে, আমি ভুল করেছি। তুরের ভালোবাসাকে অবহেলা করে তুরকে কষ্ট দিয়েছি। অনা নিজ স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। আমি এসব মানতে পারছি না, তাই আঘাতে আঘাতে নিজেকে শেষ করলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি অনন্ত। তুর কাগজটি নিয়ে নেড়ে চেড়ে দেখলো, এরপর অনন্তের দিকে জিজ্ঞাসা করলো, মাই লাভ, তুমি কি এই চিঠিতে কিছু অ্যাড করতে চাও? তাহলে বলো, আমার লোকেরা সেটাও লিখে দিবে। অনন্ত কুকড়ে বলে উঠল, কেন করছো এমন? কারণ ভালোবাসতাম তোমাকে। নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ এমন করে, নিজের হাতে হত্যা করতে পারে? অনন্ত তুরের শরীরে কেরোসিন ঢেলে দিল, ঠোঁটের হাসি চওড়া করে বলল, এটাই তো সমস্যা। যার নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেয় না, সহ্য করে না প্রতারণা। তোমাকে যদি আমি ভালো না বাসতাম, তাহলে হয়তো এতটা কষ্ট দিয়ে মারতাম না। কি করব বলো, ভালোবাসি তো তোমাকে। চোখের সামনে বারবার তোমার আর অনামিকার সেই আলিঙ্গনের দৃশ্য যতবারই ফুটে উঠছে, ততবারই ভেতরে জ্বলনের সৃষ্টি হচ্ছে। জানো তো, বাঙালি নারী তার প্রিয় মানুষটিকে অন্য কারোর সঙ্গে দেখা তো দূর, থাকা ভাবতেও পারে না। সেখানে আমি এই দিনে, এই একদিন, পুরো একটা দিন সেটা সহ্য করেছি। আর আমার অনুরাগের অংশ যারা, তারা যখন আমাকে ধোঁকা দিবে কিংবা অবহেলা করবে, তখন সেটা তাদের জন্য খুব একটা ভালো হবে না। কারণ জানের কষ্ট হয় না ভালোবাসার মানুষের জান নিতে। এটাই যে ওর বিষাক্ত অনুরাগ। অনন্ত চেঁচিয়ে বলল, পাগল তুই, সাইকো, হিংস্র জানোয়ারের মতো তোর স্বভাব। মানুষ নস তুই, তোরও এইভাবে মৃত্যু হবে, তুই দেখে নিস। তোর হাই তুলে বলো, ফুল কনফিডেন্স আছে নিজের ওপর, যে আর যাই ভাবেই হোক না কেন, তোমার মতো এইভাবে মরবো না আমি। কারণ জান নিজের কাজে নিজের মনের নিয়ন্ত্রক।
জান যাকে ভালোবাসে এবং জানকে যে ভালোবাসে তার উপরে জান একটা ফুলের টোকাও লাগাতে দিবে না। আর সেও আমাকে মারতে পারবে না, কারণ আমি তার কাছে এই হিংস্র জান নই। তার ভালোবাসার দূর হব। আর তোমার সাথে ফাউল বকছি কেন আমি? হ্যাঁ, তোমাকে তো এখন রোস্ট করার সময়। ওয়েট ওয়েট, সব ঠিকঠাক করছি, চেক করি মাই লাভ। প্রথমে মাংস কেটেছি, এরপর মশলা মাখিয়েছি, এরপর তেল দিয়েছি, আর এখন ওভেন। ও শিট, ওভেন তো নেই এখানে। কোনো ব্যাপার না, মোম দিয়েই কাজটা চালিয়ে নিব। বলেই মোম আগুন জ্বালিয়ে সেটা অনন্তর গায়ে ছুড়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল অনন্তর শরীর। তোর ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। গার্ডসদের ডেকে বলে, মরলে ওর হাত পিস পিস করে কেটে আমার অভুক্ত 4 টমিকে খাওয়াবো। বাকি শরীরের বড় মাস্তার বড় রাস্তার মোড়ে চিঠি সহ ফেলে আসবো। আর হ্যাঁ, কেরোসিনের তেল, মোম, চাকু সব রেখে আসবো। কাজটা যেন ফুল ক্লিন এবং স্মুথের সঙ্গে হয়, এবং ঘটনাটা এমন ভাবে রটবে যেন সবাই ভাবে এটা আত্মহত্যা। ওকে ম্যাম। মাঝপথে এসে তুরের মনে পড়লো, এটা আত্মহত্যা বলে সবার সামনে দেখাবে, কিন্তু খুন নিয়ে যারা ওর সামনে আসবে ও তাদেরকে কি করবে? তুর চাই এই অদ্ভুত মৃত্যু নিয়ে কথা উঠুক, তুরের সঙ্গে অনামিকার নামটা আসুক। তুরের নম্র স্বভাবের কারণে কেউ ওকে সন্দেহ করবে না। তাছাড়া চিঠিটাও আছে, তাহলে চিঠির অন্য ব্যক্তি অর্থাৎ অনামিকা, তার সম্পর্কে যেটুকু তথ্য দেওয়া হয়েছে, অর্থ স্বার্থ এটা নিয়ে যেটা বলা হয়েছে, সেটা কি সবার নজরে আসবে? অনার সম্পর্কে যে সন্দেহের কীট মানুষের মনে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে, সেটা কি আদৌ প্রবেশ করবে? প্রথম খুন করেই এত ঝামেলা পোহাতে হচ্ছে, না জানি বাকিগুলোই কি হবে। যদি আমার ভাবনা মতো সবটা না হয়, অনাকে যদি কেউ সন্দেহ না করে, আমি নিজের হাতে অনাকে কিভাবে মারি? শত হলেও বোন হয় আমার, ছোটবেলায় একটু হলেও আদর করেছে। যদি ওকে ফাঁসাতেই না পারি, তো এই ঘটনাটা সাজিয়ে কি লাভ? তুর তৎক্ষণাৎই গার্ডসদেরকে কল করে। একজন গার্ড ফোন করে রিসিভ করে হাঁপাতে হাঁপাতেই বলে, ম্যাম, লাশটা বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু মুখোশ পরা লোক এসে লাশটা নিয়ে গিয়েছে। আমাদের মধ্যে কিছু মানুষকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলেছিল, তাই আমরা কিছুই করতে পারিনি। তোর ফোনটা কেটে গাড়িটার সাইডের মিররের দিকে তাকালো। একটা কালো গাড়ি ওকে সেই ঘন্টাখানেক আগে থেকেই ফলো করছে। তুর রেগে গিয়ে গাড়িটা থামালো। গাড়িতে কে আছে সেটা ও দেখবেই। সেই কালো গাড়িটাও থামে। তুর গাড়ি থেকে নেমে দাঁড়াতেই কালো গাড়িটি ফুল স্পিডে তুরের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তুর দ্রুত নিজের গাড়িতে উঠতে গিয়েই আবারও পায়ে চোট পায়। পা চেপে ধরে ও রক্তচক্ষু নিক্ষেপ করলো গাড়িটির দিকে। গাড়ির গ্লাসে ফ্রেমে লেখা শব্দটি ভাসছে, সরি। বাড়িতে এসে মায়ের কোলে শুয়ে পড়ে তুর। হাতের ব্যান্ডেজটা কখন খুলে গিয়েছে তা ও জানে না। তুর কোলে মাথা রাখতেই তাহমিনা বেগম তুরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কিভাবে হলো এসব? তুই সাবধানে থাকতে পারিস না? বড় হচ্ছিস তুর, এবার নিজের ভালোটা বুঝতে শেখ। কতদিন তোকে দেখে দেখে রাখবো বল? আমারও তো বয়স হয়েছে নাকি? তুর আহ্লাদি কণ্ঠে বলে, আমি কি জানতাম নাকি আমার ওপর গুলি করা হবে? কে বা কারা যে আমার পেছনে পড়ে আছে আল্লাহই ভালো জানে। তাদের কি ক্ষতি করেছি আমি? আম্মু তুমি বলো, আমি কি কখনো কাউকে কষ্ট দিয়েছি, বকেছি, মেরেছি? তবুও কেন সবাই আমার পেছনেই আদা জল খেয়ে পড়ে আছে? তাহমিনা তুরের মাথায় বিলি কেটে দিচ্ছেন। তুরের ইনোসেন্ট চেহারা তাহমিনার সব অভিমান গলিয়ে দিতে সক্ষম। তাই তাহমিনা তার অভিমানকে দূরে রেখে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। তুই কিছু করিসনি মা? জানি না কে বা কারা এমন করছে, কিন্তু এটা জানিস সবটা হচ্ছে ওই সম্পত্তির জন্য। উকিল সাহেব বললেন তুই বিয়ে করেছিস, তো জামাই বাবাজি কোথায়? কি করে সে? তোর মুখে লজ্জা ভাব এনে লাজুক কণ্ঠে বলো, সে হার্ট সার্জন, নাম রদ্দুর জোহায়ের। আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসি। ও সকালেই হসপিটালে চলে গিয়েছে আম্মু, রাতে আসবে এখানে, চিন্তা করো না। আচ্ছা আম্মু, তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? তোমাদের না জানিয়ে এত বড় একটা কাজ করলাম,
অথচ তোমরা কেউ কিছুই বলছো না। তোমার খুশিতেই আমরা খুশি রে। তোমার বাবাই সব সময় বলতেন, তুমি তোমার জীবনে যেটা চাইবে সেটাই হবে, সবকিছু তোমার পছন্দ মতোই হবে। আমরা কেউ আমাদের সন্তানকে কোনো কাজে বাধা দিব না, রাগ করব না। তিনি আজ নেই, তাই আমি তোমার প্রতিটা কাজই সমর্থন করি। তুর এবার অনুনয়ের সুরে বলল, তাহলে আমাদের কোম্পানির সমস্ত দায়ভার আমরা আবিদ ভাইকে দিতে পারি তো? ভাইয়া তো এগুলো বোঝে, আমি ছোট মানুষ, নতুন জয়েন করব, ঠিক করে বুঝবো না সবকিছু। তুমি প্লিজ পারমিশনটা দাও। তাহমিনা হেসে বলেন, আবিদকে তো আমি চোখ বুজে বিশ্বাস করতে পারি, ওর মতো ছেলে হয় না। আমাদের দুঃসময়ে কতটা পাশে ছিল, এখনো আছে। তুমি যেটা চাও সেটাই করো, আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই। তোর তহমিনার গালে চুমু দিয়ে বলো, থ্যাংক ইউ সো মাচ আমু, অ্যান্ড লাভ ইউ এ লট। তুর উঠে নিজের ঘরে চলে আসে। দরজা লাগিয়ে সে বেলকনিতে এসে দাঁড়ালো। বিশ্বাস, আমার মায়ের এই অন্ধবিশ্বাস নিয়েই তুই খেলেছিস আবিদ। আজ থেকে তুই জানের খেলা দেখবি। ফাঁকা মাঠে তো সবাই গোল দিতে পারে রে ভাই, বড় হচ্ছিস, বুদ্ধি বাড়ছে, সুতরাং এখন থেকে ম্যাচ খেলে গোল দিতে শেখ। বাই দা ওয়ে, তুই কি কষ্ট পাবি অনন্তর মতো তোকেও শেষ করলে? তুই কষ্ট না পেলেও আমার আম্মু অনেক কষ্ট পাবে রে ভাই। সে কথা ভেবে আমার নিজেরই এখন খুব কষ্ট হচ্ছে রে, ভীষণ কান্না পাচ্ছে। তোর কাঁদো কাঁদো মুখ করে কথাগুলো বলে এবং উচ্চ স্বরে হেসে উঠল। মনে পড়লো অনন্তর বলা একটি শব্দ, সাইকো। আসলেই কি তোর সাইকো? জানোয়ারের মতো তার স্বভাব, নাকি জানোয়ারদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করার পেয়েছে এই তকমা? যাই হোক, পেয়েছে যখন, তখন সেটাকে ধরে রাখতে হবে কিছুটা সময়। কিন্তু অনন্ত লাশ নিয়ে গেল কে? মরা লাশ নিয়ে কারই বা কি লাভ, তাও আবার পোড়া লাশ? তুরের চোখ নিচের গেটের কাছে যেতেই ওর নজরে পড়লো একটা সাদা গাড়ি। এটা তো রোদ্দুরের গাড়ি। রোদ্দুর এখানে কি করতে এসেছে? ও শিট, আমুকে তো সবটা ভুলভাল বলে এসেছি। এই বেটা যদি ওর বইয়ের কথা বলে দেয়, আমু তো কষ্ট পাবে। এটাকে এখানে আসতে কে বলেছে? ইডিয়েট কোথাকার। তোর দ্রুত নিচে নেমে আসে। তাহমিনা ড্রয়িং রুমে বসে অফিসের ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। এমন সময় উনি লক্ষ্য করলেন একটা ছেলে ছুটে এসে তুরকে জড়িয়ে ধরেছে। তুরের হাতের ব্যান্ডেজটা চেক করছে, চোখে মুখে ভয় এবং দুশ্চিন্তার ছাপ। তাহমিনা ইশারায় সবাইকে চলে যেতে বলেন। তুর ওকে। তোর রাগে দাঁত কিরমির করছিল। মায়ের ডাক শুনে ও হাসি হাসি মুখ করে বলল, আম্মু ও রোদ্দুর, আমার হাতে ব্যথা তো তাই চিন্তার জন্য চলে এসেছে। এরপর রোদ্দুরের বুকে হালকা ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পাগল ছেলে, এত চিন্তা করতে আছে? আমি ঠিক আছি তো, হসপিটালে যাও, কত পেশেন্ট আছে ওখানে, তোমার জন্য অপেক্ষা করছে, যাও যাও যাও। রোদ্দুর অসহায় চোখে তাকালো। তাহমিনা রেগে বলল, এটা কেমন ব্যবহার তোর? রোদ্দুর প্রথমবার তার শ্বশুর বাড়ি আসলো, আর তুই ওকে যেতে বলছিস? যা, ওকে নিজের ঘরে নিয়ে যা। বাবা রোদ্দুর, তুমি তুরের সঙ্গে যাও, আমি মিটিংটা শেষ করেই আসছি। রোদ্দুর মাথা নেড়ে বলে, আচ্ছা আম্মু। রেগে গিয়ে তুর রোদ্দুরের পিঠে চিমটি দেয়। রোদ্দুর মৃদু চিৎকার করে তাহমিনা বেগম বললেন, কি হয়েছে? রোদ্দুর মাথা নেড়ে কিছু না বলার ভঙ্গিতেই তাহমিনা চলে গেলেন। রোদ্দুর হাতে টানে উপরে নিয়ে আসে, এরপর দরজা লাগিয়ে রাগী গলায় বলে, এসব কি? কেন এসেছেন এখানে? আসার আগে আমায় জানাতে পারেননি? দেখুন, আম্মুকে আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানানোর কোনো প্রয়োজন নেই। আম্মুকে একটু বলবেন যে আমি আপনাকে ভালোবাসতাম, দেন বিয়ে করেছি। রোদ্দুর খাটে হেলান দিয়ে বসতে বসতেই বলল, আমি এগুলো কেন বলবো? তুর ভুরু কুচকে তাকায়। রোদ্দুর তুরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তুরের সারা শরীর জ্বলে গেল রোদ্দুরের এই মুচকি হাসি দেখে। এসেছেন কেন এখানে? আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না তো কে আসবে? সবার সাথে আলাপ করতে এসেছি। তাছাড়া এই বাড়িতে থাকা, একা থাকতে ভালো লাগে না আমার, তাই ভাবছি এখন থেকে এখানেই থাকবো। যদি থাকতে না দেন, তাহলে আপনার আম্মুকে আমি সব বলে দিব। না, তোর মাথায় আর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। রোদ্দুর এখানে থাকলে আম্মুকে দেখানোর জন্য হলেও ওদের একসাথে থাকতে হবে, যেটা তোর মোটেও চায় না। আবার রোদ্দুরকে না বললেও জ্বালা। রোদ্দুর যদি সত্যি সত্যি সবটা বলে দেয়,
রাগে বিরক্তিতে তুরের হাত চুলকাচ্ছে। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে ওর, কিন্তু কিছুই করতে পারবে না। তুর নরম গলায় বলল, দেখুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। এখানে থাকলে আম্মু আপনাকে আমার ঘরে থাকতে বলবে, একসাথে থাকতে হবে তো আমাদের। আমি তো সবটাই চাই, আর সেটাই চাই। একসাথে না থাকলে বাচ্চা হবে কি করে? যদি এমন হয়ে থাকে তাহলে তো আমি এখানেই থেকে যাব, তাই না? সারাদিন বাচ্চা 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 হতেও তো 9 মাস সময় লাগে ভাই। মুখটা বন্ধ রাখেন প্লিজ, এমনিতেই টেনশনে আছি, এর ওপরে আর চিন্তা বাড়ায়েন না। তুরের ব্যান্ডেজটা চেক করে তুর নিজের কোম্পানিতে চলে যায়। সবাই স্বাগত জানাচ্ছে তুরকে। তুরের কেবিনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে আবিদ, হাতে ফুলের তোড়া। ওয়েলকাম বোন, ওয়েলকাম টু ইয়োর অফিস। তুর হেসে বলে, আমার নয় ভাইয়া, বল আমাদের। আর আমি তো শুধু দেখতে এসেছি। এখন থেকে এই কোম্পানির সব দায়িত্ব তোর। তুই হবি এই কোম্পানির এমডি। অফিসিয়ালি ব্যাপারটা ঠিক করতে সময় লাগবে, তাই আমি আজ অ্যানাউন্স করে যাব তোর বিষয়টা। আবিদের চেহারায় খুশির ঝলক দেখা যায়। এমন বাক্য যে ওর জন্য আনন্দদায়ক সেটা জানে তুর, কিন্তু তুরের ঠোঁটে হাসি নেই কেন সেটা ভেবে চিন্তায় পড়ে যায় আবিদ। তুর সবই করছে, কিন্তু ওর সামনে এসেও হাসছে না। আবিদের মন পড়তেই তুরের সময় লাগলো না। তুর হেসে বলল, হাতে পায়ে অনেক ব্যথা ভাই। কি জানি কারা এমন করলো, আমাকে মেরেই বা কি লাভ তাদের? কি চায় তারা? আম্মু চিন্তা করছে অনেক। তুই বল, চিন্তা করে কি কোনো লাভ আছে? মানুষকে তো একদিন মরতেই হবে, সেটা আজ হোক বা কাল। আজ হোক কিংবা কাল, বাক্যটিকে টেনে বলল তুর। তুরের টান দেখে আবিদ চোখটা বড় বড় করে তাকায়। তুর নিজের ব্যাগ থেকে গাড়ির চাবিটা বের করে আবিদের হাতে দিল। ভাইয়া, এটা তোমার গাড়ির চাবি। এখন থেকে আমার গাড়িটা তোর। আসছি, শরীর ভালো না, ক্লান্ত লাগছে অনেক, বাড়িতে যাচ্ছি, টাটা। আবিদ মুখে হালকা হাসির রেখা টেনে বলল, সাবধানে যাস, পৌঁছে আমাকে জানিয়ে দিস, না হলে আমার আবার চিন্তা হবে অনেক। জানি তো তোরা আমাকে কতটা ভালোবাসিস, সেটা আমার থেকে ভালো আর কে জানে বল। কিন্তু দেখ, তোদের মতো করে সবাই আমাকে ভালোবাসতে পারলো না। জানি না কি করেছি, কার সাথে অন্যায় করেছি যে এইভাবে নিজের জীবনটা সংকটে ফেলতে হচ্ছে। তুর কথাটি বলেই বেরিয়ে আসে অফিস থেকে। আবিদ তুরের কেবিনে ঢুকে তুরের চেয়ারে আয়েশ করে বসলো। তুর একটা নোটিশ টানিয়ে দিয়েছে অফিসের সামনের দেওয়ালে, আবিদের এমডি হওয়ার নোটিশ। আবিদ তুরের চেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে টেবিলে হাত রেখে বসলো। গাড়ির চাবিটার দিকে তাকে ঈষৎ হাসলো। আমার বোকা বোন, শুধু গাড়ি নয়, তোর সবকিছু একদিন আমার হবে। তোর বাবার এই বিশাল সাম্রাজ্যের মালিক তুই নয়, আবিদ এবং অনামিকা হবে। সরি বোন, জানি আমার কথা জানতে পারলে হয়তো তুই অনেক কষ্ট পাবি, কিন্তু কি করব বল, যার জন্য এত বছর অপেক্ষা করেছি সেই সম্পত্তিকে হাতছাড়া করা আমার পক্ষে সম্ভব না। তার উপরে এই প্রপার্টির শেয়ারও আরো 5 জনকে দিতে হবে। কথা দিয়েছি তাদের, সেই কথা তো রাখতেই হবে। আমার প্রতি তোর এই ভালোবাসার যথাযথ দাম না দেওয়ার কারণে আমি সত্যিই মর্মাহত। বাড়ি ফিরেই তুর দেখলো রোদ্দুর ওর মায়ের সঙ্গে বসে গল্প করছে। তুরের কপালে আবারও সূক্ষ্ম ভাঁজ পড়ে। রোদ্দুরের হসপিটাল নেই, পেশেন্ট নেই, এই লোক এখনো বাড়িতে কেন? তুরের মনে ভয় ঢুকে গেল। রোদ্দুর যদি কথায় কথায় ওর আগের বইয়ের কথা বলে দেয়, মস্ত বড় ঝামেলা হয়ে যাবে তখন। ওইদিকে তুরকে ফিরতে দেখে রোদ্দুর ব্যস্ত হয়ে পড়ে। দ্রুত পায়ে তুরের দিকে এগিয়ে এসে ওকে কোলে তুলে নিল। রাগে তুরের শরীর রি রি করে ওঠে। সামনে আম্মু বসা, কিছু বলাও যাবে না ভেবে দাঁতে দাঁত চেপে বসে আছে। আহা, কি করছো রোদ্দুর, নামাও আমাকে, আম্মু আছে না সামনে? রোদ্দুর তহমিনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তাহমিনা ঠোঁট টিপে হাসছে। রোদ্দুর প্রশ্ন করে, তুমি কি কিছু মনে করছো আম্মু? আমার জানকে আমি কোলে নিতে পারি, তাই না? তাহমিনা হেসে উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই। তোমরা উপরে যাও, আমি রাতের খাবার তোমাদের ওপরের ঘরেই পাঠিয়ে দিচ্ছি। রোদ্দুর মুচকি হেসে তুরকে নিয়ে ওপরে চলে আসে। ঘরে ঢুকতেই তুর নেমে যায় রোদ্দুরের কোল থেকে। এরপর রোদ্দুরের কলার চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলে,
ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না ডক্টর রোদ্দুর? এসব নাটক আমার মোটেও পছন্দ নয়। ফার্দার এমন করলে। রোদ্দুর তুরের হাতটা টেনে চুমু খেলো। তুর ভ্যাবাচ্যাকা খেয়ে যায় রোদ্দুরের কাজে। রোদ্দুর তুরের ঠোঁটের দিকে এগোচ্ছে। তুর ভয়ে চোখটা বুজে নেয়। রোদ্দুর মৃদু হেসে তুরের চোখে ফু দেয়, শীতল কণ্ঠে বলে, এভাবে জোর খাটাবেন না মিসেস তুর। আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আপনি জানেন আপনি রাগ করলে আপনাকে কতটা মিষ্টি দেখায়। আপনাকে দেখে প্রতিনিয়ত মুগ্ধ হই আমি। আপনি বোঝেন আমার মনের ব্যাকুলতা। আপনি অফিসে গিয়ে এতক্ষণ ছিলেন কেন? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। কতবার অস্থির চিত্তে দরজার পানে তাকিয়েছি। তুর চোখ খুলল। রোদ্দুরের তুরের বাহু ধরে ওর দিকে ঝুঁকে আসে। তুরের চোখের কোণে পানি দেখে রোদ্দুর বিস্মিত হয়ে দূরে সরে দাঁড়ায়। নেক্সট টাইম আমাকে হুমকি দিলে আমি আপনার আম্মুকে সবটা জানিয়ে দিব। ইটস মাই হুমকি, বুঝেছেন? এবার খাটে চুপটি করে বসুন, আমি দেখছি খাবারের কি খবর। সন্দেহজনক রোদ্দুরের ব্যবহার অদ্ভুত লাগছে তুরের কাছে। এই লোকটা কখন কি করছে না করছে তোর বুঝে উঠতে পারছে না। এই নিয়ে হাতে কপালে চুমু দিয়ে একাকার করে ফেলেছে। বউ থাকতে অন্য মেয়ের মধ্যে কি পায় পুরুষ? সব পুরুষ অবশ্য এক নয়, তবে এই রোদ্দুর নামক পুরুষটি একেবারেই অসহ্যকর। হয় এর মাথা খারাপ, না হলে এর চরিত্র খারাপ। শেষে কিনা একজন চরিত্রহীন ছেলেকে বিয়ে করতে হলো তুরের। এইসব ভাববার মাঝেই রোদ্দুর খাবার নিয়ে হাজির। তুর চোখ মুখ খিচে রোদ্দুরের দিকে তাকিয়ে আছে। আমি এখন খাবো না, খিদে নেই আমার। খাবার রেখে দেন টেবিলে, খিদে পেলে খেয়ে নিব। রোদ্দুর রাগান্বিত চাহনি নিক্ষেপ করলো তুরের দিকে। তুরের বুক হাত হঠাৎ করে কেঁপে উঠল রোদ্দুরের চাহনিতে। তুর কি ভয় পেল নিজে নিজেই ভেবে তুর আমতা আমতা করে বলল, দিন, খাচ্ছি। রোদ্দুর এসে তুরের পাশে বসে। তুর প্রথমেই বলে, আমি স্যুপ খাবো না। রোদ্দুর আবারও নিজের সেই অদ্ভুত হাসিটা হাসলো। তুর হা করে চেয়ে আছে রোদ্দুরের দিকে। কেন জানি না তুরের বিশ্বাস হচ্ছে না যে রোদ্দুর বিবাহিত। তুর আচমকাই বলে উঠল, আপনার বউয়ের একটা ছবি দেখান তো আমাকে। রোদ্দুর তুরের মুখে ভাত দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, কোন বইয়ের ছবি? কথাটি তুরের কর্ণকুহরে পৌঁছাতেই তুর ভীষণ খেল। মুখের ভাত বাইরে রোদ্দুরের গায়ে ছড়িয়ে পড়ল। তুর কেশে উঠতেই রোদ্দুর তুরের মুখের সামনে পানি ধরে। তুর পানি খাচ্ছে, কিন্তু কাশি থামছে না। রোদ্দুর ভাতের প্লেটটা রেখে তুরের মুখটা উঁচু করে ধরে ওর পিঠে হাত বোলাতে থাকে। বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হয় তুর। তবে নাকের ছিদ্রে ভাত উঠে গিয়েছে বলে নাকটা জ্বলছে অসম্ভব রকমের। তুর স্থির থাকে। রোদ্দুর গম্ভীর কণ্ঠে বলে, নাকে ভাত উঠে গিয়েছে? এক কাজ করুন, দুটো হাসি দিন, দেখবেন ভাত বেরিয়ে আসবে। তুর অসহায় চোখে রোদ্দুরের দিকে তাকালো। এমন পরিস্থিতিতে সে এই প্রথম পড়েছে। আগে কখনো নাকে ভাত উঠে যাওয়ার মতো সাংঘাতিক ব্যাপার কখনো ঘটেনি। তাই এই বিষয়ে কিছুই জানে না সে। কিন্তু হাসি দিবে কিভাবে? নাক জ্বলছে, হাসি তো আসছে না। রোদ্দুর চারিদিকে তাকিয়ে তেমন কিছুই পেল না। অবশেষে নিজের রুমালটা বের করে সেটা পেঁচিয়ে তুরের হাতে দিল। এটার দিকে নাকে সুড়সুড়ি দিন, হাসি আসবে। তুর রোদ্দুরের কথা মতো হাসি দিল। ভাত বেরিয়ে যেতেই নাক আরো বেশি জ্বলতে আরম্ভ করলো। তুরের চোখ লাল হয়ে আসলো, পানি পড়ছে অনবরত। রোদ্দুর তুরকে পানি দিয়ে আহত কণ্ঠে বলল, এখনো কষ্ট হচ্ছে? তুর কিছুটা স্বাভাবিক হয়ে উত্তর দেয়, না, আমি আপনার প্রথম স্ত্রীর ছবি দেখতে চেয়েছি। আপনি ওভাবে কেন বললেন? আর মনে হলো ডজন খানেক বউ আছে যেন আপনার। রোদ্দুর হেসে বলল, থাকতেও তো পারে। তুর এবার মেকি হাসি দিয়ে বলে, বুঝেছি। তাহলে ডক্টর রোদ্দুর, আপনার বউদের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আপনার। আপনার সন্তান জন্মদানে অক্ষমতা আছে কিনা চেক করছেন তো? যদি আপনার সমস্যা থাকে তাহলে ডর্জন কেন, শত সহস্র বউ আসলেও আপনার রক্ত তো পৃথিবীতে আসবে না। শুধু একের পর এক বিয়ে করে বেচারা মেয়েগুলোর জীবন নষ্ট করছেন। রোদ্দুরের মেজাজটা এবার বিগড়ে গেল তুরের কথা শুনে। ভেতরে রাগ জমলেও সামনে মুখে মধু এনে বলল, না, চেক করা হয়নি,
এই শুভ কাজটা না হয় আপনিই করে দিন। রেডি হয়ে আসবো। চেক করবেন এখন, নাকি একটু পর, বাতি নেভানোর পর চেক করবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর হাত দিয়ে মুখটা ঢেকে নিল। লোকটা আসলেই বদ। তোর কিছু না বলে খেতে শুরু করে। রোদ্দুর চুপচাপ বসে আছে। তোর বুঝলো রোদ্দুরের মন খারাপ, তাই ও ইঙ্গিত দিয়ে বলল, আমার ডান হাতে ব্যথা, সেই হুঁশ দেখছি কারণ নেই। ব্যথায় হাতটা নাড়াতে পারি না, আর আমাকে চামচ দিয়ে গেলাচ্ছে। রোদ্দুর এসে তুরকে খাইয়ে দিতে লাগলো। তুর রোদ্দুরের ফোনটা নিয়ে গ্যালারিতে ঢুকলো। একটা মেয়ের 3-4টা ছবি আছে, আর কোনো ছবি কিংবা ভিডিও নেই। সব অ্যাপস এবং ফাইল ঘাটলো তুর, কোথাও কিছুই নেই। যে মেয়ের ছবি আছে সে বেশ রূপবতী, গায়ের রং, চুল, চেহারা মাশাআল্লাহ। তুর বুঝলো এটা হয়তো রোদ্দুরের বউ। এত সুন্দর বউকে রেখে একা এই লোক এখানে কি করে থাকে? আপনার বউ তো বেশ রূপবতী রোদ্দুর। হ্যাঁ, আমাদের গ্রামের সেরা রূপবতী বাছাই করা হলে সেই ট্রফি কিংবা অ্যাওয়ার্ড নিঃসন্দেহে রুহানি পেত। রুহানি, বেশ মিষ্টি নাম তো। কিন্তু বাচ্চা, যাই হোক, আপনাদের বাচ্চা নিয়ে যতটুকু হেল্প করা সম্ভব হবে আমি করব। তবে আপনাকে কথা দিতে হবে, আমার আম্মুকে কিছুই জানাবেন না আপনি। আপনি নিজের গর্ভে আমার সন্তানকে কেন বেড়ে উঠতে দিতে চান না তোর? আমার তো বৈধ সম্পর্কে জড়িয়েছি। আপনার ইচ্ছাই হয়েছে বিয়েটা। আমি কোনো অবৈধ সন্তান জন্ম দিতে চাই না তোর। আমার ইচ্ছা। আপনার জোর কিংবা আমার অসহায়ত্বের কারণে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি রোদ্দুর। আমার কোনো ইচ্ছে নেই অন্যের সাজানো সংসার ভাঙার। আপনি তো ভাঙছেন না, বরং গড়ে দিচ্ছেন। আপনার মনে হয় আমি নিজের সন্তান আপনাদেরকে দিব? আপনি আমার থেকে দয়া করে দূরত্ব বজায় রেখে চলুন এবং চলুন। না হলে আমার বিষে আপনারও প্রাণনাশ হতে পারে। মানে? তোর সামান্য হেসে ঘোর লাগা কণ্ঠে বলে, আমার অনুরাগ সবার থেকে ভিন্ন ডক্টর রোদ্দুর। আমি নিজের ভালোবাসাকে ঠিক কতটা ভালোবাসি, যতটা ভালোবাসলে তোর নামক মেয়েটির অস্তিত্ব তাহাতেই বিলীন হয়। যতটা ভালোবাসলে সুস্থ মস্তিষ্কের মানুষও উন্মাদ হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। প্রিয় মানুষটির পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। মেনে নিতে পারি না তার দেওয়া ধোঁকা কিংবা অবহেলা। হয়ে উঠি ক্ষিপ্ত। এই বিষাক্ত অনুরাগ শুধু ধ্বংসই জানে, ভেঙে চুরমার করতে জানে, গড়তে জানে না। রোদ্দুর তুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্লেট গুছিয়ে পাশে রাখলো। লাইটটা অফ করে তুরের পাশে আসতেই তুর স্বগরোক্তিতে বলে উঠল, অন্য ঘরে ঘুমান। আপনার আম্মু সন্দেহ করবে। তাছাড়া আমার শরীরও ভালো নেই, ঘুমের প্রয়োজন আমার। তুর কিছুটা সরে যেতেই রোদ্দুর শুয়ে পড়ে। রোদ্দুরের কোনো সাড়া শব্দ না পেয়ে তুর রোদ্দুরের দিকে ফিরে শোয়। রোদ্দুর মাথার নিচে এক হাত দিয়ে ঘুমিয়ে আছে। জানালার গ্রিল ভেদ করে চন্দ্রের শুভ্র কোমল রশ্মি এসে পড়েছে রোদ্দুরের চেহারায়। তুর অনুভব করছে যে সে রোদ্দুরের প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তবে এই দুর্বলতা অনন্তর মতো নয়। এ এক অদ্ভুত অনুভূতি। অনন্তকে তুর ভালোবাসতো। যদি অনন্তের প্রতি তুরের সেই অনুভূতি ভালোবাসা হয়, তাহলে এখন রোদ্দুরের প্রতি যা অনুভব করছে সেটা কি? মধ্যরাতে ভুলবশত তুরের হাত রোদ্দুরের গায়ের ওপরে পড়তেই তুর শিউরে উঠল। প্রচন্ড গরম রোদ্দুরের শরীর। তুর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে উঠে বসে। রোদ্দুর তখন ঘুমে বিভোর। তুর রোদ্দুরের কপালে হাত দিতেই বুঝল রোদ্দুরের শরীরে ভীষণ জ্বর। তুর গিয়ে ওর আম্মুকে ডেকে আনে। তাহমিনা এসে রোদ্দুরকে দেখে বললেন, মামুনি, তুই ওর কাছে থাক, আমি ঘর থেকে ঔষধ আনছি। তোর ডক্টর কাকুকে তো এখন পাওয়া যাবে না, রোদ্দুরকেও তো এত রাতে হসপিটালে নেওয়া যাবে না। তাহমিনা দ্রুত বেগে চলে গেলেন। তোর গালে হাত দিয়ে রোদ্দুরের দিকে নীলিমেষ তাকিয়ে আছে। রোদ্দুরের রেশম কোমল চুলগুলো বারবার হাওয়ায় উড়ে এসে ওর চোখের ওপরে পড়ছে। তোর নিজের চুল থেকে গার্ডারটা খুলে রোদ্দুরের চুলগুলো মুঠো করে চেপে ধরলো। মেয়েদের মতো লম্বা চুল, চুলটুকু কাটে না নাকি? বাইতে বাইতে লাগে একেবারে। তোর রোদ্দুরের চুলে ঝুঁটি বেঁধে আবারও মনোযোগ দিয়ে ওকে দেখতে লাগলো। তাহমিনা এসে রোদ্দুরের মাথার উপরে দুটো ঝুঁটি দেখে কিঞ্চিত চমকে যায়।
এটা যে তার মেয়ের কাজ সেটা বুঝতে পেরে শব্দ করে হাসলেন উনি। এরপর তুরের হাতে ঔষধ দিয়ে নরম গলায় বললেন, তুর, ঔষধগুলো নে, ওকে কিছু খাওয়া, এগুলো খাওয়াবি তারপর। আর ওর জামা কাপড়গুলো খুলে ভেজা তোয়ালে দিয়ে মুছে দে শরীর। কথাটি তুরের কর্ণকুহরে পৌঁছাতেই তুর লাফিয়ে ওঠে, উত্তেজিত হয়ে বলে, মানে আমি কেন মোছাবো? তাহমিনা ভুরু কুঁচকে তাকালেন। তো কে মোছাবে? তোর বর, তুই ছাড়া ওর জামা কাপড় খুলে গা মুছিয়ে কে দেবে? যা বলছি তাই কর, ওর জ্বর কমে আসবে। আমি ঘরে যাচ্ছি, কিছু লাগলে আমাকে ডাক দিস। তুর মাথা নেড়ে সম্মতি জানালো। তাহমিনা হালকা হেসে তুরের মাথায় হাত বোলালো, এরপর পাগলি বলে চলে গেলেন। তুর দরজা লাগিয়ে রোদ্দুরের সামনে এসে দাঁড়ায়। রোদ্দুরকে দেখে ওরও ভীষণ হাসি পাচ্ছে। মাথার উপরে শিঙের মতো দুটো ঝুঁটি, ফর্সা নাক লালচে হয়ে গিয়েছে, ঠোঁট দুটো লিপস্টিক ছাড়াই লাল হয়ে আছে। তুর শব্দ করে হাসে, কিন্তু বিপদ তো এখনো কাটেনি। এবার রোদ্দুরের শরীর স্পঞ্জ করতে হবে। বিনা অনুমতিতে অন্যের জামা কাপড় খোলার মতো গহিত অপরাধ আর কিছু হতে পারে? কেউ না জানুক, তুর তো জানে যে রোদ্দুর ওর কাছে এবং রোদ্দুরের কাছে শুধুই নিজেরা অপরিচিত ব্যক্তি। তাছাড়া রোদ্দুর বিবাহিত। এমন এমন অবস্থায় ঠিক কি করা উচিত ভেবে পাচ্ছে না তুর। তোর লাইটের সুইচে হাত দিয়ে মনে মনে বলো, ওহো জান, তুই কোনো চাপ নিচ্ছিস কেন? বর হয় তোর, শুধু জামা কাপড়ই তো খুলবি, কিছু তো আর করছিস না, তাহলে এত জড়তা কেন? যা, দ্রুত গিয়ে কাজটা সেরে ফেল, বেচারা বড্ড কষ্ট পাচ্ছে। আরেকবার ভাবলো, না তোর, তুই এটা করতে পারিস না, ও বিবাহিত। তুই নিজের কাজে মন দে, ওকে তুলে নিজের কাজ নিজেকে করতে বল। ও তোর প্রিয় মানুষ কখনো হতে পারে না। কিছুক্ষণ পর আবারও ভাবলো, তুরের কথা শুনবো নাকি জানের কথা? কে ঠিক বলছে? রোদ্দুর কে? ওর জন্য এত কিছু করব কেন আমি? কিন্তু ইস, কত কষ্ট পাচ্ছে ও। থাকুক, বউ জ্বর এসেছে, জীব সেবা না করলে তা আল্লাহ তো অখুশি হন। আমি তো এতটুকু করতেই পারি, তাই না? হ্যাঁ।